আচ্ছা, তো আমরা এই অ্যানালগ মডুলেশনের ভিতর অ্যামপ্লিটিউড মডুলেশন দেখেছি। তো আজকে থেকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। ঠিক আছে, অ্যাঙ্গেল মডুলেশনের ভিতর এফএম পড়বো, ফ্রিকোয়েন্সি মডুলেশন আর ফেজ মডুলেশন, দুইটা আমরা একসাথেই পড়বো আর কি। ঠিক আছে, অ্যাঙ্গেল মডুলেশনের ভেতরেই দুইটা ক্লাস, ওই দুইটা যে ভাগ, দুইটা ভাগকে আমরা একসাথেই পড়বো। দুইটার মধ্যে মিল আছে আর কি। হ্যাঁ, অ্যাঙ্গেল মডুলেশন যেহেতু দুইটার ভেতর আসলে মিল আছে। ওকে, তো একটু যদি রিকল করার ট্রাই করি, আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনটা কি ছিল? অ্যামপ্লিটিউড মডুলেশন ছিল হচ্ছে মডুলেট করতাম আমরা, তাই না? মডুলেট করতাম কাকে? মডুলেট করতাম হচ্ছে আমরা ক্যারিয়ার সিগন্যালকে, মানে ক্যারিয়ার সিগন্যালকে চেঞ্জ করতাম মেসেজ সিগন্যাল অনুযায়ী, তাই না? মেসেজ সিগন্যালটা কেমন সেই অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালটাকে চেঞ্জ করে দিতাম। মডুলেশন মান ছিল সেটাই, চেঞ্জ। তো মেসেজ সিগন্যাল যে অ্যামপ্লিটিউড ছিল সেই অ্যামপ্লিটিউড অনুযায়ী আমরা আসলে ক্যারিয়ারকে চেঞ্জ করতাম। আর এখন আমরা যে চেঞ্জ করব ক্যারিয়ারকে, আমরা এখন চেঞ্জ করব ক্যারিয়ারের অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করবো আর কি। হ্যাঁ, অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করবো। যেমন আগেকার ছবিগুলো যদি আপনারা একটু দেখেন, আমাদের যেই ফাইনালি মডুলেটেড সিগন্যাল গুলো ছিল সেগুলো কিন্তু আলটিমেটলি এই যে অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হতো, তাই না? অ্যামপ্লিটিউড, এই ডটেড লাইনটা যেটা এনভেলপ, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা ভ্যারি হতো এই জায়গাতে, বা অন্য যে কোনো ছবিতেও যদি আমরা দেখি, আমরা মূলত হচ্ছে অ্যামপ্লিটিউডটাকে ভ্যারি করাতাম, অ্যামপ্লিটিউডটাকে বদলে দিতাম। তো এখন আমরা অ্যামপ্লিটিউডে হাত দিব না, আমরা হাত দিব হচ্ছে ক্যারিয়ার সিগন্যালটা যে আছে তার অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে আমরা মেসেজ সিগন্যালটাকে পাঠাবো। ওকে, ঠিক আছে, একটা নতুন পেজ খুলি। আজকে আমরা কথা বলতে চাই হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। ওকে, তাহলে প্রথমত যেটা আমি বললাম যে এখন আমাদের ফোকাস হচ্ছে মূলত ক্যারিয়ারের অ্যাঙ্গেলের উপরে। হ্যাঁ, তো অ্যাঙ্গেলের ভেতরেই আমরা দুই রকম ভাগ করব অ্যাঙ্গেল মডুলেশন। অ্যাঙ্গেল মডুলেশনের ভেতর একরকম হচ্ছে গিয়ে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন এফএম, আর আরেক রকম হচ্ছে আমাদের ফেজ মডুলেশন। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি এফএম, আরেকটা হচ্ছে আমাদের ফেজ মডুলেশন। তো ফেজ শব্দটা শুনলে আহ, যেটা আমরা বুঝি সেটা হচ্ছে মূলত ইনিশিয়াল যে অ্যাঙ্গেলটা, ইনিশিয়াল অ্যাঙ্গেল মানে যে শিফট যেটা থাকে। আচ্ছা, আমি লিখে বলতেছি। ধরেন আমাদের আহ, একটা ক্যারিয়ার সিগন্যাল যদি থাকে, হ্যাঁ, ক্যারিয়ার সিগন্যালের নর্মালি আমরা কিভাবে লিখতাম? যে মনে করেন একটা ক্যারিয়ার সিগন্যাল যদি সিটি আমাদের থাকে, সিটিটাকে আমরা লিখতাম হচ্ছে এইভাবে, সিটি হচ্ছে এসি কজ ওমেগা সিটি, আমরা এইভাবে করে লিখতাম, তাই না? এসিটা ছিল তার অ্যামপ্লিটিউড, এটা ছিল তার অ্যামপ্লিটিউড, আর এই যে পার্টটা এটাই মূলত তার অ্যাঙ্গেল, তাই না? এসি পার্টটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড, আর ওমেগা সিটি যেই পার্টটা ছিল মানে কজের ভেতরে যেই পার্টটা ছিল মূলত, সেটাই তো আমাদের আসলে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বলতে আমরা যা বুঝি এটা হচ্ছে আমাদের ক্যারিয়ারটা, যদি আমরা লিখতে চাই। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটাকেই আমরা এখন চেঞ্জ করবো। এতদিন আমরা হচ্ছে কাজ করেছি মূলত এই অ্যামপ্লিটিউড নিয়ে, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটাকে আমরা ভ্যারি করিয়েছি মেসেজ সিগন্যাল অনুযায়ী। We actually varied the amplitude, or we modulated, or we changed the amplitude of the carrier according to message. এখন আমরা হচ্ছে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করবো, এই ভেতরের জিনিসটাকে চেঞ্জ করবো। ঠিক আছে, কাজেই যদি অ্যাঙ্গেল মডুলেশনের সহজ ডেফিনেশন বলতে চাই, সহজ ডেফিনেশন হচ্ছে যে অ্যাঙ্গেল অফ দ্য ক্যারিয়ার অ্যাকচুয়ালি, angle of carrier signal will be changed, অথবা will be varied অথবা will be modulated, যেটি বলছে মডুলেশন মানেই তো আসলে চেঞ্জ অ্যাকর্ডিং টু মেসেজ। ঠিক আছে, মেসেজ সিগন্যাল অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এখন তাহলে আমরা দুই রকম যেহেতু অ্যাঙ্গেল মডুলেশনের কথা বলতেছি, যখন একটা অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল আমরা পাবো, আচ্ছা হ্যাঁ, তো সেই অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালের জেনারেল এক্সপ্রেশন হবে এই টাইপের, যে আমরা এতদিন হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন সিগন্যাল নিয়ে কথা বলেছি, তাই না? যে ফাই, ডিএসবি, এসসি বা এই টাইপের, ফাই দিয়ে লিখেছি। ধরেন আমরা এখন এস দিয়ে যদি লিখি, আমাদের একটা নর্মাল অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালের এক্সপ্রেশন হবে হচ্ছে এই টাইপের।
এটাকে ধরেন আমরা এস দিয়ে লিখলাম, এটা হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যালটা, মানে ধরেন মেসেজ সিগন্যালটাকে আমরা এখানে দিলাম, এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল মডুলেশনের ব্লক। আমরা দেখবো এই মডুলেশন গুলো কিভাবে করা যায়, সেটা আমরা দেখবো। এখানে আমরা মেসেজ সিগন্যালটাকে দিলাম এমটি, আমরা যাকে চিন্তা করতাম মেসেজ হিসেবে। তো অ্যাঙ্গেল মডুলেশন হয়ে এখান থেকে আমরা আউটপুটে আর কি এসটি পাবো, ঠিক আছে, অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল। তো তার যে জেনারেল এক্সপ্রেশন দেখতে হচ্ছে এই টাইপের। এসি অ্যামপ্লিটিউড যেমন আছে তেমনই থাকবে, অ্যামপ্লিটিউড কিন্তু আমরা আর এখন হাত দিব না, ঠিক আছে, অ্যামপ্লিটিউড যেমন আছে তেমনই থাকবে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। তো এটাকে আমরা জেনারেলি লিখতেছি হচ্ছে এইভাবে, ধরেন cos থিটা আই, এটা সাম ফাংশন অফ টি, কারণ এটা তো এখন ভ্যারি করবে, তাই না, টাইম, এটা একটা চেঞ্জিং সিগন্যাল হবে, এই যে এটাই তো অ্যাঙ্গেলটা মূলত। একটু অন্য কালার করে দিই, এটাকে রেড কালার করে দিচ্ছি। তো এর ভিতর এইটাই তো মূলত আমাদের অ্যাঙ্গেলটা, এটাই তো আমাদের অ্যাঙ্গেলটা, তাই না? তো এই অ্যাঙ্গেলটাকেই আমরা, এটা উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু মেসেজ সিগন্যাল। তো এই জন্যই এটাকে আমরা একটা টি এর ফাংশন আকারে লিখতেছি। এই থেটা দিয়ে আমরা অ্যাঙ্গেল বুঝাচ্ছি, থেটা আই দিয়ে বুঝাচ্ছি ইনস্ট্যান্টিনিয়াস। ইনস্ট্যান্টিনিয়াস মানে টাইমের সাথে সাথে চেঞ্জ হবে, হ্যাঁ। থেটা দিয়ে তো আমরা সাধারণত অ্যাঙ্গেল বুঝাই, থেটাই লিখতেছি। আই যে আমরা লিখতেছি এখানে সাবস্ক্রিপ্ট আকারে, সাবস্ক্রিপ্ট আই দিয়ে আমরা বুঝাচ্ছি ইনস্ট্যান্টিনিয়াস। এটা হচ্ছে সাম ফাংশন অফ টি, মানে টাইমের সাথে সাথে এটা চেঞ্জ হবে। ইনস্ট্যান্টিনিয়াস সিগন্যাল বলতে আমরা বুঝি যেটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, ঠিক আছে, ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু বা ইনস্ট্যান্টিনিয়াস শব্দটা বলতে আমরা যেটা বুঝি। তো এখানে থেটা আই দিয়ে মূলত আমরা বুঝাচ্ছি যে অ্যাঙ্গেলটা টাইমের সাথে সাথে পরিবর্তন হবে, টাইমের সাথে সাথে চেঞ্জ হবে, কিভাবে, মেসেজ সিগন্যাল অনুযায়ী। আচ্ছা, তো এইটা হচ্ছে তাহলে আমাদের আর কি যেই অ্যাঙ্গেলটা যেটাকে আমরা চেঞ্জ করব। ধরেন যখন আমরা মডুলেশন করি নাই, মডুলেশন না করার আগে আমাদের ক্যারিয়ারটা কেমন থাকতো, ধরেন আনমডুলেটেড অবস্থায়, বিফোর মডুলেশন যদি আমরা বলতে চাই, হ্যাঁ। বিফোর মডুলেশন মানে হচ্ছে যে আমরা এখনো মডুলেশন করি নাই, মডুলেশন না করেই আহ, আমরা, তখন আমাদের এই থেটাটা কেমন, এই অ্যাঙ্গেলটা কেমন, সেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে বিফোর মডুলেশন কথা যদি বলি, এই বিফোর মডুলেশন থেটা, এটা তো এখানে তাহলে আমাদের মেসেজের কোনো পার্ট থাকবে না, ঠিক আছে। বিফোর মডুলেশন এটা হচ্ছে নর্মাল, আগে আমরা যেটা দেখতাম ওমেগা সিটি, নর্মালি অ্যাঙ্গেলটা যেটা ছিল ওমেগা সিটি, প্লাস ধরেন আমরা একটা ইনিশিয়াল ফেজ শিফট দিচ্ছি, হ্যাঁ, এটাকে আমরা ফাই সি নামে, সেটা জাস্ট একটা ইনিশিয়াল ফেজ শিফট, মানে মনে করেন আমাদের কজে এরকম থাকে না, ধরেন আমাদের একটা ক্যারিয়ার সিগন্যালকে আমরা কিভাবে লিখতে পারি, সিটি ইকুয়ালস টু এসি কজ ওমেগা সিটি প্লাস একটা ইনিশিয়াল শিফটও তো অনেক সময় থাকে, যে এসি কজ ধরেন ওমেগা সিটি -30 ডিগ্রি, এরকম একটা শিফট থাকে। তাহলে এটাকে যদি আমরা আঁকতে চাই, নর্মাল কজটা হচ্ছে এখান থেকে স্টার্ট হতো, আর যেটা ওমেগা সিটি -30 ডিগ্রি, সেটা ধরেন 30 ডিগ্রি শিফটেড অবস্থায় স্টার্ট হবে। এটা যদি 30 ডিগ্রি হয়, সেটা আমরা সাইন আঁকলাম। কজ যদি আঁকাতে চাই, কজ তো দেখতে হয় কিরকম টাইপের, কজ দেখতে হয় হচ্ছে এরকম টাইপের। আর যেটা ধরেন ওমেগা সিটি -30 ডিগ্রি আছে, তার মানে 30 ডিগ্রি শিফটেড অবস্থায় থাকবে, তার মানে তখন তার স্টার্টিং পয়েন্ট এই জায়গায় চলে যাবে, এখান থেকে কজটা তখন স্টার্ট হবে, ঠিক আছে, একটা শিফট আসবে আর কি। এখান থেকে স্টার্ট হয়ে এরকম এরকম একটা সিগন্যাল আসবে, শিফটেড অবস্থায় থাকবে, ঠিক আছে। আর এটাকে যদি আমি কপি করে নিই তাহলে আরো বুঝতে সুবিধা। তার মানে হচ্ছে এখানে আমাদের একটা ইনিশিয়াল শিফটও থাকতে পারে, ঠিক আছে, এটাই জাস্ট এখান থেকে স্টার্ট হবে। যদি আমরা 30 ডিগ্রি শিফট করিয়ে দিই, হ্যাঁ, 30 ডিগ্রি শিফট করিয়ে দিলে এটা জাস্ট একটা শিফট থাকে। এই জন্য আমরা এই ফাই সিটা দিতেছি, এই ফাই সিটা হচ্ছে সেই ইনিশিয়াল ফেজ শিফট। ফাই সিটা যদি সহজভাবে বলতে চাই, সেটা হচ্ছে ইনিশিয়াল ফেজ শিফট। আগে আমাদের নর্মাল ছিল ওই ওমেগা সিটি, ওমেগা সিটির সাথে আমরা এখন একটা ইনিশিয়াল ফেজ শিফট চিন্তা করতেছি।
ইনিশিয়াল ফেজ শিফট থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিপেন্ড করতেছে, জিরো হতে পারে ফাই সি ভ্যালুটা। ঠিক আছে, এটা তাহলে মডুলেশনের আগে অ্যাঙ্গেলের যেই চেহারা সেটা হচ্ছে দেখতে এই টাইপের, যে আমরা যখন মডুলেশন করি নাই, মডুলেশন করার আগে আমাদের যেই ক্যারিয়ারটা ছিল সেটা ইনট্যাক্ট এই অবস্থায় আছে। ঠিক আছে, তো মডুলেশন করার পরে আমাদের তাহলে একটা মেসেজ সিগন্যালকে এর সাথে আনতে হবে, কারণ এই থেটাটিটা তো আমরা মেসেজ সিগন্যাল অনুযায়ী ভ্যারি করাবো, তাই না? যখন আমরা মডুলেশন করে ফেলবো, মডুলেশন করে ফেলার পরে থেটাটিকে তো আমরা মেসেজ সিগন্যালের সাথে ভ্যারি করাবো। তাহলে বিফোর মডুলেশনে আমাদের কোনো মেসেজ সিগন্যাল আমরা কনসিডার করতেছি না, ধরেন এমটি কল জিরো আর কি, আমরা মেসেজ সিগন্যাল কনসিডার করতেছি না মডুলেশনের আগে। আর মডুলেশনের পরে কি হবে সেটাই আমরা দেখবো, মডুলেশনের পরে এইটার চেহারা কিরকম দাঁড়ায় সেটাই আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই ফেজ আর ফ্রিকোয়েন্সির ভেতরে একটা রিলেশন আছে। ফেজ আর ফ্রিকোয়েন্সি বলতে যে যেমন ধরেন এখানে তো ওমেগা সিটি আমরা লিখলাম, ওমেগা সিটিটাকে তো আমরা চাইলে এফ এর রেসপেক্টেও লিখতে পারি। মনে করেন এটা আমাদের থেটা আইটি, এটা আসবে হচ্ছে টুয়াইস বাই এফ সিটি প্লাস ফাই সি। হ্যাঁ, এভাবেও তো লিখতে পারি। ওমেগা সি কে জাস্ট আমরা ভেঙে দিচ্ছি। ওমেগা যেহেতু আমাদের ইয়ে ছিল, ওমেগা ছিল হচ্ছে আমাদের কি বলে ওটাকে, ওমেগাও একটা ফ্রিকোয়েন্সি ছিল, আমরা বলতাম হচ্ছে ওইটাকে পি ফ্রিকোয়েন্সি বলতাম, আরে ওমেগার নাম ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, হ্যাঁ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতাম, তাই না? ওমেগা ছিল হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রেডিয়ান পার সেকেন্ড। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা তো চাইলে টু পাই এফ সি আকারে লিখতে পারি, টু পাই এফ, তাই না? এটাই তো রিলেশন ছিল, ওমেগা ইকুয়ালস টু টু পাই এফ। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে এইভাবে রিলেটেড। তাহলে এইটাই হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল, এটার নর্মাল যে অ্যাঙ্গেল মডুলেশনের আগে। তো এইখানে যদি একটু খেয়াল করে দেখি, আমাদের একটা ফেজ আছে আর হচ্ছে আরেকটা এই ইয়ে আছে, কি বলে, ফ্রিকোয়েন্সি আছে, তাই না? যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি আর ইনস্ট্যান্টেনিয়াস ফেজের ভিতর রিলেশন বের করতে চাই, আচ্ছা আবার বলি, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি আর ইনস্ট্যান্টেনিয়াস ফেজের ভেতর রিলেশন যদি বের করতে চাই, আপনাদের যদি মনে থেকে থাকে ওমেগাকে আমরা হচ্ছে ডেরিভেটিভ করে পেতাম, মনে আছে? ওমেগা যেমন এই একটা রিলেশন ছিল, ওমেগার সাথে থেটার রিলেশন মনে আছে? ওমেগা ছিল হচ্ছে ডি থেটা বাই ডিটি। এগুলো আমরা ইয়েতে দেখেছিলাম, কি বলে, ফিজিক্সে দেখেছিলাম, এইচএসসি তে দেখেছিলাম, বা এ লেভেল ফিজিক্সে আমরা দেখেছিলাম যে আমাদের যেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর থেটাটা তো হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, তাই না? থেটাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তো তার মানে ওমেগা যদি আমি পেতে চাইতাম, ওমেগা পেতে হলে আমার থেটাকে করা লাগতো ডেরিভেটিভ। তাহলে যদি আমি ওমেগাটাকে এখন এফ এর রেসপেক্টে লিখি, ধরেন ওমেগা সমান এই একটা রিলেশন, আবার ওমেগা সমান তো টু পাই এফ, এটাও আমরা জানি, তাই না? তাহলে এই জায়গায় যদি আমরা ইকুয়েট করি তাহলে কি পাবো, যে টু পাই এফ সমান ডি থিটা বাই ডি, তাই না? ওমেগাকে যদি ভেঙে লিখি, সেটাকে সাইডে নিয়ে যাই, তো এইখান থেকে আমরা চাইলে এটাকে লিখতে পারি টু পাই এফ, এটা ইকুয়ালস হচ্ছে ডি থিটা বাই ডিটি, তাই না? তাহলে ধরেন যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করি, মানে টাইমের সাথে সাথে পরিবর্তন হচ্ছে এরকম ফ্রিকোয়েন্সির কথা যদি চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারি যে এই এফটা, আচ্ছা আগে নর্মালি লিখি, এফটা তাহলে আসবে হচ্ছে ওয়ান ওভার টোয়াইস বাই এই ডি থিটা ডিটি, তাই না? তাহলে এখন ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সির কথা যদি চিন্তা করি, মানে যেটা টাইমের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, সাম ফাংশন অফ টাইম, টাইম যত পরিবর্তন হবে ফ্রিকোয়েন্সির ভ্যালুটাও পরিবর্তন হবে, এরকম যদি আমরা ধরে নিই, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান ওভার টোয়াইস বাই এই থেটাটাও তখন একটা টাইমের ফাংশন আমরা চিন্তা করতেছি। ঠিক আছে, এটাই হচ্ছে রিলেশন ইন বিটুইন ফ্রিকোয়েন্সি এন্ড দা ফেজ, হ্যাঁ মানে অ্যাঙ্গেল আর কি। এই আমাদের ফ্রিকোয়েন্সি আছে আর এই আমাদের অ্যাঙ্গেল আছে, এই দুইটার ভিতর রিলেশন আর কি। ঠিক আছে, সহজভাবে যদি বলতে চাই এই দুইটার ভিতর রিলেশন, তাহলে
এই রিলেশন থেকে আমরা যে থেটাটাকে সাবজেক্ট করছি, আচ্ছা এটাকে তাহলে আমরা একটু রাখি এক জায়গায়। এটা হচ্ছে রিলেশনশিপ ইন বিটুইন ফ্রিকোয়েন্সি এন্ড অ্যাঙ্গেল আর কি। ইনস্ট্যান্টেনিয়াস বলতে বারবার যেটা আমি বোঝাতে চাচ্ছি, যেটা টাইমের সাথে পরিবর্তন হয়। ইনস্ট্যান্টেনিয়াস মানে কোন একটা সার্টেন টাইমে একটা ভ্যালু, তারপর আরো একটা সার্টেন টাইমে আরেকটা ভ্যালু, আরেকটা সার্টেন টাইমে আরেকটা ভ্যালু, ভ্যালুটা টাইমের সাথে সাথে পরিবর্তন হয় ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি অ্যান্ড থেটা। থেটা মানে হচ্ছে গিয়ে কি, ফেজ। ঠিক আছে, এখানে আমরা এফটাকে সাবজেক্ট করেছি। এখন যদি আমরা থেটাটাকে সাবজেক্ট করতে চাই, লেটস থেটাটাকে সাবজেক্ট করতে চাইলে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আবার আগের মতন যদি চিন্তা করি, ধরেন এই রিলেশনটাই নিচ্ছি, এখানে এফটাকে আমরা সাবজেক্ট করেছি। তো এবার যদি ধরেন থেটাটাকে সাবজেক্ট করতে চাই, তাহলে তো এটা আমাদের রিলেশন ছিল ওমেগা সমান 2 পাই এফ, ওমেগা সমান ছিল ডি থিটা বাই ডিটি। এই দুইটা রিলেশনকে আমরা ইকুয়েট করতেছি। তাহলে এইখান থেকে এবার থেটাটাকে সাবজেক্ট যদি আমি করতে চাই, থেটাটা যদি আমি বের করতে চাই, আমাকে ইন্টিগ্রেট করতে হবে, তাই না? ডিফারেন্সিয়েশনের উল্টা। এখানে আমরা এফটা পেতে চাইলে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছিল, ডিডিটি অফ থেটা ডিফারেন্সিয়েশন করতে হচ্ছিল। তো থেটাটাকে যদি পেতে চাই তাহলে আমাদের উল্টা কাজ করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? ইন্টিগ্রেশন যদি করতে হয়, তো তখন আমরা যেভাবে লিখি, যে মনে করেন তাহলে থেটাটা যেটা আসবে, থেটা আইটি ডিফারেন্সিয়েশনের উল্টা, এখানে যেহেতু ডিফারেন্সিয়েশন করেছি তার উল্টা, তাহলে ইন্টিগ্রেশন অফ 2 পাই এফ টি ডিটি। ঠিক আছে, ইন্টিগ্রেশন করতেছি আর কি। বা এটা যদি আমরা একটু জেনারেলি লিখতে চাই, যে ধরেন যদি ভ্যারিয়েবলটাকে আমরা পরিবর্তন করে দিতে চাই, আমরা ইন্টিগ্রেট করে টি যেহেতু পাবো, এখানে টি দিয়ে দিচ্ছি, এইখানে আমরা এটাকে ধরেন অন্য কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম, টাও ভ্যারিয়েবল। আমরা হচ্ছে ইয়েতে যেটা করতাম মূলত, এখানে টাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বা 2 পাইটাকে চাইলে আমরা বাইরেও নিয়ে আসতে পারি। 2 পাইটা যেহেতু একটা কনস্ট্যান্ট, 2 পাইটাকে বাইরে নিয়ে আসলাম, 0 থেকে টি এর ভেতরে ইন্টিগ্রেশন, এই ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাকে আমরা ইন্টিগ্রেট করতেছি। এটা হচ্ছে যখন থেটাটাকে আমরা সাবজেক্ট করলাম, দুইটার ভিতর রিলেশন, থেটা আর এফ এর ভিতর রিলেশন। যে আমার যদি এফটা দেওয়া থাকে, এফটা আমার গিভেন, তো এফটাকে আমি ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করে 2 পাই দিয়ে গুণ করলেই থেটাটা পাবো, মানে অ্যাঙ্গেলটা পাবো বা ফেজটা পাবো। আর যদি আমার থেটাটা দেওয়া থাকে, ফেজটা দেওয়া আছে, অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তো এটাকে আমি ডেরিভেটিভ করবো টাইমের রেসপেক্টে, ডেরিভেটিভ করে 1/2 পাই দিয়ে গুণ করবো, করলে তাহলে আমরা ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবো। ঠিক আছে, দুইটা দুইটা হচ্ছে রিলেশন। আচ্ছা ঠিক আছে, এগুলো আই গেস বোঝা যায়। এখন আমরা হচ্ছে তাহলে মডুলেশনের ভিতর ঢুকতে পারবো। ঠিক আছে, এখন আমরা আমাদের যে ফেজ মডুলেশন আর যে ফ্রিকোয়েন্সি মডুলেশন, সেই দুইটার ডেপথে যেতে পারবো। আচ্ছা, তো যদি আমরা প্রথমে একটু ফেজ মডুলেশনের কথা বলি, একটু দুইটাকে পাশাপাশি আমরা কম্পেয়ার করি। আচ্ছা, একটু আমি পুরো জিনিসটা আরেকবার বলি কি বলতে চাচ্ছি বা কি করলাম এখন। হ্যাঁ, মূলত যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের সব কাজ হচ্ছে এখন অ্যাঙ্গেল মডুলেশন নিয়ে। অ্যাঙ্গেল মডুলেশন মানে এতদিন আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে কথা বলেছি। অ্যামপ্লিটিউড মডুলেশন মানে ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউড সেটাকে আমরা পরিবর্তন করতাম মেসেজ সিগন্যাল অনুযায়ী। আর এখন আমরা অ্যাঙ্গেল মডুলেশন নিয়ে কথা বলতেছি, তার মানে ক্যারিয়ারের যে অ্যাঙ্গেলটা আছে, ক্যারিয়ারের সেই অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করব মেসেজ সিগন্যাল অনুযায়ী। অ্যাঙ্গেল বলতে কি বুঝি, যে ক্যারিয়ার যেটা ছিল, এটা যদি আমাদের ক্যারিয়ার সিগন্যালটা হয়, এসিটা ছিল তার অ্যামপ্লিটিউড, এটাকে আমরা চেঞ্জ করতাম আগে। আর এখন আমরা চেঞ্জ করব হচ্ছে এইটাকে, এই কস পার্টের ভেতরে যেটা আছে, অ্যাঙ্গেল যেটা আছে, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, মেসেজ সিগন্যাল অনুযায়ী। এবং এটা দুই ভাবে আমরা করতে পারি, ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারি অথবা ফেজটাকে চেঞ্জ করতে পারি। তো ফ্রিকোয়েন্সি আর ফেজ বলতে কি বুঝি, আচ্ছা তো এটা তো আমরা নর্মাল একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে চিন্তা করি, যে মেসেজ সিগন্যালটাকে আমরা অ্যাঙ্গেল মডুলেটরের ভেতর দিয়ে পাঠাবো, পাস করলে সেটা আমাদের মডুলেটেড সিগন্যালটা রিটার্ন করবে, এবং সেটা হচ্ছে সেই থেটা আইটিটা। হ্যাঁ, তো সেই থেটা আইটিটা মূলত আমাদের সেই অ্যাঙ্গেলটা, যেটাকে আমরা মেসেজ সিগন্যাল অনুযায়ী পরিবর্তন করাবো। তো মডুলেশনের আগে তার চেহারাটা দেখতে ছিল এইটাই। মডুলেশন যখন আমরা করি নাই, এখানে কোনো মেসেজ সিগন্যালের পোর্শন নাই। আমরা আগে লিখতাম হচ্ছে
এই থেটা আইটাকে ওমেগা সিটি লিখতাম, এসি কজ ওমেগা সিটি এইভাবে লিখতাম ক্যারিয়ারটাকে, তাই না? এসি কজ ওমেগা সিটি, তার সাথে আমরা একটা ইনিশিয়াল ফেজ অ্যাড করে দিচ্ছি। এই ফাই থিটা ক্যারিয়ারের ইনিশিয়াল ফেজ, কোনো একটা ইনিশিয়াল ফেজ থাকতেই পারে। তো পরে এই রিলেশন থেকে আমরা বের করলাম যে ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি, এখানে যেহেতু আমরা দুই রকম মডুলেশন নিয়ে কথা বলবো, একটা ফ্রিকোয়েন্সি মডুলেশন আর একটা হচ্ছে ফেজ মডুলেশন, তো এদের ভেতর রিলেশন বের করা ট্রাই করলাম যে ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সির সাথে ফেজের রিলেশন, হ্যাঁ, এফ এর সাথে থেটার রিলেশন এরকম, আর এখানে থেটার সাথে এফ এর রিলেশন, হ্যাঁ, মানে ভাইস ভার্সা, যে কোনোটাই আমরা চাইলে বের করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ডিটেইলে কথা বলবো ফেজ মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশন নিয়ে, ঠিক আছে? তাহলে ধরেন যদি ফেজ মডুলেশনে আমরা আসি ফার্স্টে, ফেজ মানে কিন্তু থেটাটা, থেটাটাকে আমরা ফেজ বলতেছি। ফেজ বলতে সহজভাবে অ্যাঙ্গেল বোঝায়, ফেজের একদম সহজ মিনিং হচ্ছে অ্যাঙ্গেল, এই কসটা আছে বা যে সাইনটা থাকবে কস সাইনের অ্যাঙ্গেল আর কি। আচ্ছা, তো তাহলে একটু খেয়াল করে দেখেন, আগে আমরা যে বিফোর মডুলেশনে লিখেছিলাম থেটাটাকে এইভাবে যে টোয়াইস পাই এফ সিটি প্লাস ফাই সি এরকম লিখেছিলাম, তাই না? মেসেজ সিগন্যাল ছিল না বিফোর মডুলেশনের ক্ষেত্রে, আমাদের ফেজটা ছিল এইরকম। সেটাকে আমি একটু কপি করে নিই। আমাদের কোনো মেসেজ সিগন্যাল ছিল না, এটা হচ্ছে বিফোর মডুলেশন। আচ্ছা, তাহলে এখন আমাদের একটা মেসেজ সিগন্যাল আনতে হবে, বা তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে থেটা আই টিটা হচ্ছে 2 পাই এফ সি টি প্লাস ফাই সি, হ্যাঁ। তো আমরা যখন মডুলেশন করব, মডুলেশন করলে মেসেজ সিগন্যাল অনুযায়ী তো থেটাটাকে পরিবর্তন করতে হবে, তার মানে এখানে মেসেজ সিগন্যালে কোনো একটা পোর্শন তো আসতে হবে, তাই না? এই ফেজের ভেতর বা এই অ্যাঙ্গেল যেটা আছে, অ্যাঙ্গেলের ভেতর এমটিটাকে কোনোভাবে ইনকর্পোরেট করতে হবে। তো এমটিটাকে হচ্ছে আমরা এইভাবে করে লিখবো। তাহলে আহ, যদি বলি আফটার মডুলেশন, এই থেটাটা দেখতে হবে হচ্ছে এই টাইপের। এইটা হবে হচ্ছে ওমেগা সিটি, ওমেগা সিটিটা ওমেগা সিটির মতনই থাকবে, বা ধরেন টোয়াইস বাই এফ সিটি লিখি, টোয়াইস বাই এফ সি, এটা কনস্ট্যান্ট পার্ট থাকবে, প্লাস এইখানে আমরা একটা জিনিস নিয়ে আসবো, ঠিক আছে? এটাকে আমরা লিখবো হচ্ছে কেপি এমটি, মেসেজ সিগন্যালটাকে নিয়ে আসলাম। তার মানে এই যে থেটাটা এখন আছে, এই যে অ্যাঙ্গেলটা যে এখন আছে, এই অ্যাঙ্গেলটা এখন মেসেজ সিগন্যাল অনুযায়ী পরিবর্তন হবে। মেসেজ সিগন্যাল যদি পরিবর্তন হয়, থেটার ভ্যালুটাও পরিবর্তন হবে, মেসেজ সিগন্যালটার সাথে সাথে থেটাটা পরিবর্তন হবে, ঠিক আছে? ফেজটা মেসেজ সিগন্যাল অনুযায়ী ভ্যারি করবে, যেটাই আসলে অ্যাঙ্গেল মডুলেশনে একদম বটম লাইন, যে মেসেজ সিগন্যাল অনুযায়ী অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করা। এই যে কেপি টার্মটা আমরা লিখলাম, কেপি টার্মটাকে আমরা একটা নাম দিই, কেপি টার্মটাকে আমরা বলি হচ্ছে সেন্সিটিভিটি ফ্যাক্টর। আগেও আমরা বলেছিলাম এরকম একটা টার্ম, যখন আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন করেছিলাম, আমরা এরকম একটা টার্ম ডিফাইন করেছিলাম, এখানে যদি আপনারা রিকল করতে পারেন, সেন্সিটিভিটি ফ্যাক্টর ছিল আমাদের একটা, এই যে কে একটা টার্ম ছিল, ঠিক আছে? কে এটা ছিল হচ্ছে অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি। তো এখানেও আমাদের একটা এরকম কে, কে এ যেটা ছিল, কে এ, এ ফর অ্যামপ্লিটিউড, তো এটা ছিল সেই অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি বা সেন্সিটিভিটি ফ্যাক্টর ফর অ্যামপ্লিটিউড। আর এখন যেহেতু আমরা অ্যাঙ্গেল মডুলেশন নিয়ে কথা বলতেছি, আমরা এখানে কে পি দিচ্ছি, পি হচ্ছে ফর ফেজ, যেহেতু আমরা এখানে ফেজ মডুলেশন নিয়ে মূলত কথা বলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে সেই কেপিটা হচ্ছে আমাদের সেন্সিটিভিটি ফ্যাক্টর, ঠিক আছে? সেন্সিটিভ ফ্যাক্টর ফর ফেজ যদি বলতে চাই। আচ্ছা, তো সেন্সিটিভিটি, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কেপি হলো। তো এইখান থেকে যদি এখন তাহলে এটা তো আমরা থেটা আইটা পেলাম, তাই না? এটা আমরা থেটা আইটা পেলাম, থেটা আই থেকে, আচ্ছা এই পুরো পার্টটাকে আমি একটু নীল কালার করে দিই, সবগুলো নীল কালার থাক। আচ্ছা,
আর আরেকটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে এই যে পার্টটা পেলাম এটা শুধু থেটাটা আমরা পেলাম, তাই না? তাহলে থেটা থেকে যদি আমি পুরো এবার সিগন্যালটাকে পেতে চাই, পুরো সিগন্যালটা বলতে যে এসি কজ পার্টটা ছিল ওই পার্টটাকে যদি নিয়ে আসি এটার সাথে, আমাদের এই পার্টটা ছিল আমাদের এই যে এসটি যেটা ছিল মডুলেটেড সিগন্যালটা ছিল সেটা তো দেখতে এই টাইপের এসি কজ, তার ভেতরে সেই অ্যাঙ্গেলটা ছিল। আমরা অ্যাঙ্গেলের ইকুয়েশনটা লিখেছি। তাহলে যদি পুরো সিগন্যালটার ইকুয়েশন আমি লিখতে চাই লেটস সে, ঠিক আছে, যদি পুরো সিগন্যালের ইকুয়েশনটা আমি লিখতে চাই এসি কজ পার্টটাকে আনতে হবে, তার ভেতরে কজের ভেতরে অ্যাঙ্গেলটাকে জাস্ট দিয়ে দিতে হবে, অ্যাঙ্গেলটা আমরা যেটা লিখেছি, ঠিক আছে, কজের ভেতরে অ্যাঙ্গেলটা দিয়ে দিতে হবে। তাহলে ওই কাজটাই করব আমরা। যদি পুরো সিগন্যালটা লিখতে চাই ফেজ মডুলেটেড সিগন্যাল, হ্যাঁ এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে এটা হচ্ছে ফেজ মডুলেটেড সিগন্যাল। এই এটাকে আমরা জাস্ট ইয়ের ভেতরে কজের ভেতরে দিয়ে দিব, এই হচ্ছে কাজ। তো সেটাকে আমরা এসটি দিয়ে লিখতেছি। তো এসটি দিয়ে লিখলে এসটি ইকুয়ালস হচ্ছে সেই এসি কজ থেটা আইটি ছিল, থেটাটাই ছিল অ্যাঙ্গেল, এখানে ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই এসটিটা আসবে হচ্ছে সিম্পলি এসি কজ এই যে থেটা আইটির ভ্যালু আমরা যেটা পেলাম 2 পাই এফসিটি একটা কনস্ট্যান্ট পার্ট প্লাস এই কেপিএমটি। ঠিক আছে, তার মানে মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে জিনিসপত্র আসলে সোজা, জিনিসপত্র কিন্তু তেমন কঠিন কিছুই হয়নি। আগে আমরা জাস্ট অ্যামপ্লিটিউডটা নিয়ে পরিবর্তন করতাম, তো এখন আর অ্যামপ্লিটিউডটাকে পরিবর্তন না করে আমরা পরিবর্তন করতেছি হচ্ছে এই যে থেটাটাকে, এটাই হচ্ছে আমাদের টাইমের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, থেটাটাই হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মেসেজ সিগন্যাল অনুযায়ী থেটার ভেতরে মেসেজ সিগন্যালের পার্টটা কিন্তু আছে, কাজে মেসেজ সিগন্যাল যদি চেঞ্জ হয় আমাদের এই থেটাই চেঞ্জ হবে, ওখান থেকে আমরা আমাদের মডুলেটেড সিগন্যালটা পেয়ে যাবো। এই তো, এই হচ্ছে ফেজ মডুলেটেড সিগন্যাল। আচ্ছা, তো এইবার যদি ইয়ের কথা চিন্তা করি, ফ্রিকোয়েন্সি মডুলেশনের কথা চিন্তা করি, এটা তো আমরা ফেজ মডুলেশন নিয়ে বললাম। ধরেন এটাকে লাল কালার দিয়ে লিখি, পাশাপাশি লিখতেছি কারণ এই দুইটা যেহেতু দুইটা ক্লাসিফিকেশন সেম টাইপেরই প্রায়। তো ফ্রিকোয়েন্সি মডুলেশনের কথা যদি আমরা চিন্তা করতে চাই, তো এখানে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করা লাগবে, তাই না? এফটাকে চেঞ্জ করা লাগবে, তো এইটাও সেম টাইপেরই হবে। হ্যাঁ, যে ধরেন বিফোর মডুলেশনের ক্ষেত্রে আর আফটার মডুলেশন যদি আমরা চিন্তা করি, আমাদের বিফোর মডুলেশনে এরকম কেস ছিল যে আমরা ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করতে চাই, ধরেন এফ আই টি, এটা হচ্ছে নর্মালি এফসি ছিল, ঠিক আছে, নর্মালি এফসি ছিল, এটা হচ্ছে বিফোর মডুলেশন, ক্যারিয়ারের যে ফ্রিকোয়েন্সি তাই ছিল আর কিছুই না। এখন হচ্ছে আমাদের এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে হবে মেসেজ সিগন্যাল অনুযায়ী যখন আমরা মডুলেশন করব, তাই না? তো সেই কাজটা যদি আমরা করি আফটার মডুলেশন, যদি এটা চিন্তা করতে চাই, তো আফটার মডুলেশন আসলে কি দাঁড়াবে? আফটার মডুলেশনে আমরা এই এফসির সাথে মেসেজ সিগন্যালটাকে ইনকর্পোরেট করতে হবে, তাই না? এই পার্টটাতে একটা মেসেজ সিগন্যালের অংশ আনতে হবে, ফ্রিকোয়েন্সিটা মেসেজ দ্বারা মডুলেটেড, কাজে সেটাকে আমরা এইভাবে করে লিখি তখন। এই এফআইটি সেম টাইপেরই, হ্যাঁ, একটু নিচে নিয়ে আসি, এফআইটি এইটা ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়ে এফসি আগে যেটা ছিল তার সাথে আমাদের কে এফ এমটি, এই কে এফটা হচ্ছে আমাদের আগের মতন সেন্সিটিভিটি ফ্যাক্টর। ঠিক আছে, সেম টাইপের এক্সপ্রেশনই কিন্তু যদি চিন্তা করতে চাই। ঠিক আছে, এটা মডুলেশনের পরে ফ্রিকোয়েন্সির চেহারা। তাহলে মডুলেশনের পরে যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু মেসেজ সিগন্যাল দিয়ে চেঞ্জ হবে, মেসেজ সিগন্যাল চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হবে, যেটাই আমরা চাচ্ছিলাম ফ্রিকোয়েন্সি মডুলেশন। আচ্ছা, কেএফ এর পরিচয় কি বললাম?
কেএফ হচ্ছে কি সেন্সিটিভিটি ফ্যাক্টর ফর ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা এই তো তাহলে এখান থেকে আমরা ওই যে আগে যে রিলেশনটা ছিল এই এফআইটির একটা রিলেশন আমরা পেয়েছিলাম, মনে আছে? এফআইটির একটা রিলেশন আমরা একটু আগে ডিরাইভ করে আনছিলাম থিয়েটার পার্সপেক্টিভে। কারণ আমরা যদি ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটা পেতে চাই, আমাদের হচ্ছে এই যে এই একটা রিলেশন ছিল, এফআইটি ছিল 1/2 ডি থিটা আই বাই ডিটি, তাই না? এরকম ছিল। অথবা যদি আমি থেটা আইটাকে পেতে চাই তাহলে ইন্টিগ্রেট করা লাগতো, তাই না? এই ইকুয়েশনটাই হচ্ছে আমরা ব্যবহার করব, যে আমরা এফআইটার ভ্যালু এখানে বসিয়ে দিব। কারণ মূলত আমাদের যেই, আচ্ছা একটু আমি ভেঙে ভেঙে লিখে আসি, এটা ছিল আমাদের থেটা এর ভ্যালু ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, তাই না? যে ফ্রিকোয়েন্সিটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে টোয়াইস পাই দিয়ে গুণ করলে থেটা আইটা পাই। তাহলে এইখান থেকে আমরা যদি থেটা আইটাকে পেতে চাই, থেটা আইটাকে কেন পেতে হবে? কারণ এই যে মডুলেটেড সিগন্যাল তো আমার থেটা আইটাই লাগবে আসলে, তাই জন্য থেটা আইটাকে আমরা নিচ্ছি, ক্যালকুলেট করে নিচ্ছি। তাহলে এখানে আমাদের থেটা আইটিটা আসবে হচ্ছে 2 পাই ইন্টিগ্রেশন অফ, যদি টাও এর রেসপেক্টে লিখতে চাই তাহলে এফ আই টাও ডি টাও, এটা ইন্টিগ্রেট করবো আমরা 0 থেকে টি এর ভেতর। তাহলে এখন আমরা চাইলে মডুলেটেড সিগন্যালটা পাবো। ঠিক আছে, তো এখানে যদি ভ্যালুটাকে বসিয়ে দেই, থেটা আইটির ভ্যালু এটা আসবে টোয়াইস পাই ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি, ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি, হ্যাঁ এফসি সহ বসিয়ে দিচ্ছি, এই যে এফআইটি এর ভ্যালুটাকে এটাকে বসিয়ে দিচ্ছি। তো এটাকে যদি বসিয়ে দিই এখানে, ইন্টিগ্রেশনটা কেমন দাঁড়াবে? এফসি প্লাস কেএফ এম টি, এম টাও আর কি, টি এর জায়গায় টাও লিখবো এখন আমরা, টাও ডি টাও, এই পুরোটা। ঠিক আছে, এফআইটি এর ভ্যালু বসিয়ে দিলাম, এই যেটা ছিল এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দিলাম। এটা যদি বসিয়ে দিই, এখন চাইলে আমরা ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে পারি। ইন্টিগ্রেশনটা যদি পারফর্ম করি কেমন দাঁড়াবে? এই এফসিটা তো একটা কনস্ট্যান্ট, তো এফসিটা কনস্ট্যান্ট হলে, আচ্ছা এটাকে আমরা ভেঙে ভেঙে যদি লিখি, এখানে আসবে টোয়াইস বাই ইন্টিগ্রেশন 0 থেকে টি, 2 ভাগে ভাগ করে ফেলতে পারি যেহেতু যোগ আকারে আছে। যোগ আকারে থাকলে এই এফসি ডিটাও একটা পার্ট আসবে, প্লাস আরেকটা পার্ট আসবে 0 থেকে টি, এই কেএফ এমটাও ডিটাও, তাই না? দুইটা পার্টে ভাগ করে ফেলতে পারি, ইন্টিগ্রেশন তো আমরা সেটা করতে পারি, যোগ থাকলে দুইটা ভাগে ভাগ করে ফেললাম। তাহলে এইখান থেকে যদি প্রথম পার্টটা করি, এফসিটা একটা কনস্ট্যান্ট, ডিটাওকে ইন্টিগ্রেট করলে নর্মালি একটা টি চলে আসবে, তাহলে এই পার্ট থেকে আমাদের আসবে 2 পাই এফসি টি। ঠিক আছে, মানে মূলত এই কাজটা আমরা এইভাবে করছি, 2 পাই এফসি, এফসিটা কনস্ট্যান্ট বের হয়ে গেল, টাউটাকে করে তারপরে তার লিমিট বসাচ্ছি টি থেকে 0-তে, আমরা যেভাবে ইন্টিগ্রেট করতাম। ঠিক আছে, এফসিটা বের হয়ে গেল, এই ডি টাউকে যদি আমি ইন্টিগ্রেট করি, ডি টাউকে ইন্টিগ্রেট করলে টি থেকে 0-এর ভেতর লিমিট বসাবো, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট পার্টটা। আর সেকেন্ড পার্টটা যদি চিন্তা করতে চাই, এই পাশে নিয়ে আসি, প্লাস অন্য পার্টটা যেমন আছে তেমন থাকে, ওটা ইন্টিগ্রেশন আমরা করতে পারতেছি না কারণ ওটাতেই আসলে মেসেজ সিগন্যালটা আছে, ওটা যেমন আছে থাক। এটা কে এম টাউ ডি টাউ যেমন আছে থাক। তো তাহলে এই পার্টটা থেকে আমরা কি পাবো? এই পার্টটা থেকে মূলত একটা টি আসবে, তাই না? যে ধরেন যদি এক্স কে আমি এরকম করি টি থেকে 0-এর ভেতর, তার মানে কি আসবে? টি মাইনাস 0, তাই না? তো ওই কাজটাই হবে, টি মাইনাস 0 মানে আলটিমেটলি টি পাবো। এখানে আমাদের এক্স টাই হচ্ছে টাও আর কি, ভ্যারিয়েবল, টাও ভ্যারিয়েবল আমরা চিন্তা করতেছি। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো ফাইনাল এক্সপ্রেশন, এখানে 2 পাই এফসি থাকবে, তার সাথে একটা টি থাকবে, প্লাস 2 পাই এই পার্টটা যেমন আছে থাকবে, 0 থেকে টি কেএফ এম টাউ বিটা। আচ্ছা চাইলে কেএফটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, কারণ কেএফটা যেহেতু একটা কনস্ট্যান্ট, তাই না? কেএফটা যেহেতু একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। কেএফটাকে বাইরে নিয়ে আসলাম।
ওকে, তাহলে আমাদের থেটা আইটি চলে আসছে। এখন তাহলে আমরা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটা লিখতে পারবো। ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটা তাহলে কেমন আসবে যদি লিখতে চাই, আমাদের মডুলেটেড সিগন্যালের জেনারেল এক্সপ্রেশন ছিল হচ্ছে যে এটা এসি কজ থেটা আইটি, তাই না? এটা ছিল হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যালের জেনারেল এক্সপ্রেশন এসি কজ থেটা আইটি। তো আমরা থেটা আইটির ভ্যালুটাকে জাস্ট বসিয়ে দিব, অ্যাঙ্গেলটা পরিবর্তন হবে এখন। তাহলে যদি আমরা এখন লিখতে চাই ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল, এফএম সিগন্যাল যাকে আমরা বলি, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালকে আমরা লিখতে পারি হচ্ছে কি আগের মতনই এসটি, এটা হচ্ছে গিয়ে এসি কজ থেটা আইটি। তো থেটা আইটির ভ্যালুটাকে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে, এই পুরো জিনিসটাই হচ্ছে আমাদের থেটা আইটি, বড় যেটা বের হলো এটাই আমাদের থেটা আইটি। এটাকে জাস্ট বসিয়ে যদি দেই তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে এসি কজ এই পুরো বড় এক্সপ্রেশনটা 2 পাই এফ সি টি, এইটাকে বসিয়ে দিলাম এফ সি টি প্লাস 2 পাই কে এফ ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি এম টাউ ডি টাউ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল আর কি। যদি বলতে চাই এটাই হচ্ছে আমাদের এসটির এক্সপ্রেশন। তো এগুলোকে আমরা চাইলে তাহলে ডিরাইভ করে আনতে পারবো, তাই না? ইনশাআল্লাহ এগুলো চাইলে ডিরাইভ করে আনতে পারবো। একটু স্টেপ বাই স্টেপ গেলেই ওরকম কঠিন কিছুই না, জাস্ট একটু সিকোয়েন্সিয়ালি যেতে হবে, সিকোয়েন্সিয়ালি গেলেই তাহলে ইনশাআল্লাহ ডিরাইভ করা যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দুইটার জন্য এক্সপ্রেশন পেয়ে গেলাম, আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন দুইটার জন্যই এক্সপ্রেশন পেয়ে গেলাম। তো এখন একটু আমরা ফিল করা ট্রাই করব, ছবি দিয়ে বোঝার ট্রাই করবো যে আসলে ইয়েটা কেমন, আমাদের যেই অ্যাঙ্গেল মডুলেশন বা যে ফেজ মডুলেশনটা খুব একটা আহ আচ্ছা বোঝা যাবে। ফ্রিকোয়েন্সি মডুলেশনটা আগে আমরা একটু বোঝার ট্রাই করি। আপনারা হয়তো এগুলো এক্সপেরিমেন্ট করেছেন, হয়তো সিগন্যাল গুলো দেখেছেন দেখতে কেমন, তাহলে আমরা যদি একটু আঁকার ট্রাই করি এগুলো দেখতে কেমন হবে, টাইম ডোমেইনে এখন হচ্ছে সিগন্যাল গুলো দেখতে কেমন সেটা আমরা দেখছি। ঠিক আছে, টাইম ডোমেইন ওয়েভ ফর্ম গুলো অবজার্ভ করতেছি। তো টাইম ডোমেইন ওয়েভ ফর্ম যদি অবজার্ভ করতে চাই, মানে টাইম ডোমেইনে সিগন্যাল গুলো দেখতে কেমন হতে পারে ফর এফএম এন্ড পিএম। হ্যাঁ, পিএম মানে হচ্ছে ফেজ মডুলেটেড সিগন্যাল এন্ড এফএম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল। পিএম এন্ড এফএম সিগন্যাল। তো তাহলে এখন যেটা আমরা করব, কি করব, ধরেন আমাদের নর্মাল ক্যারিয়ারটাকে যদি আঁকানোর ট্রাই করি আগে। ক্যারিয়ারটা মনে করেন তো হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, তাই না? ক্যারিয়ারটাকে ব্লু কালার দিয়ে আঁকাচ্ছি, সবগুলোকে একই সাথে আঁকাই। আচ্ছা, তো ক্যারিয়ারটাকে যদি আঁকানোর ট্রাই করি, এখান থেকে ক্যারিয়ারটা একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, একটা কজ ওয়েভ, তাই না? তো ধরেন আমরা সেটাকে এইভাবে করে আঁকানো। ঠিক আছে, তো এটা এরকম রিপিট করতে থাকবে। ধরেন যদি আমি কন্টিনিউ করতে থাকি, এটা এরকম ভাবে চলতে থাকবে, এটা আমাদের ক্যারিয়ারটা। আচ্ছা, তো ক্যারিয়ার সিগন্যালের সাথে আমরা ধরেন মেসেজ সিগন্যালটাকে চিন্তা করি। মেসেজ সিগন্যাল যদি আমরা সিম্পলিফাই আকারে চিন্তা করতে চাই, মেসেজ সিগন্যালটাকে আমরা একটা সাইন ওয়েভ আকারে চিন্তা করতে পারি। এটা হচ্ছে তাহলে আমাদের ক্যারিয়ার সিটি, এটাকে আমরা নর্মাল কজ ওয়েভ চিন্তা করতেছি, এটা টাইম এক্সিস।
আর মেসেজ সিগন্যালটাকে মনে করেন আমরা আপাতত সিম্পল একটা সাইন ওয়েভ চিন্তা যদি করতে চাই, হ্যাঁ, তাহলে একটা সিম্পল সাইন ওয়েভ চিন্তা করি। আচ্ছা, ওটাকে মনে করেন আমরা একটা নর্মাল সাইন ওয়েভ চিন্তা করতেছি। সাইন ওয়েভ বা কজ ওয়েভ যদি চিন্তা করতে চাই, তো আমাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি তো লো, তাই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে হাই, আর মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি তো কম্পারেটিভলি কম। সেটাই এতদিন বলেছি। তো ধরেন সেটা এরকম টাইপের একটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, লো ফ্রিকোয়েন্সি একটা কজ সিগন্যাল, এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল। ধরেন এটাকে আমরা এমটি নাম দিচ্ছি। তো এখন তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটা দেখতে কেমন হবে, আর হচ্ছে ফেজ মডুলেটেড সিগন্যালটা দেখতে কেমন হবে, সেটাই আমরা দেখতে চাই। তো এইখানে সহজভাবে যদি আমরা বলতে চাই, এইটাকে আমরা ওই ছবিটাকে চেঞ্জ করবো, তাই না? ছবি মানে হচ্ছে যে আমাদের যে অ্যাঙ্গেল থাকবে, ছবি বলতে আমি বোঝাতে চাচ্ছি এই যে ক্যারিয়ারের অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে মেসেজের অ্যামপ্লিটিউড অনুযায়ী, তাই না? মেসেজের অ্যামপ্লিটিউড যখন বেশি লেটসে, তখন আমাদের ফ্রিকোয়েন্সিটা ধরেন বেশি চেঞ্জ হবে। আবার যখন মেসেজের অ্যামপ্লিটিউডটা কম, তখন হয়তো আমাদের ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা কম চেঞ্জ হবে, এরকম টাইপের একটা ব্যাপার। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটাকে আমরা ভ্যারি করবো বা ফেজটাকে ভ্যারি করবো, অ্যাঙ্গেলটাকে ভ্যারি করবো। ঠিক আছে, তো এইখানে দুইটা সিগন্যাল যদি আমরা আঁকানোর ট্রাই করি, ধরেন ফার্স্টে যদি এফএম টাকে আঁকানোর ট্রাই করি, এটা আসলে আঁকানো একটু কঠিন টাইম ডোমেইনে, ভিজুয়ালাইজ করা একটু কঠিন, তারপরও চেষ্টা করি কতখানি টাকা যায়। ধরেন যখন আমাদের ইয়ে বেশি আছে, আমরা এফএম সিগন্যালটা আঁকাতে চাচ্ছি লেটস সে, হ্যাঁ, আমরা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল আঁকাতে চাচ্ছি। ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল কি বলে, লেটস সে যখন আমাদের এই যে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা বা মেসেজ সিগন্যালটা যেটা আছে, মেসেজ সিগন্যাল অনুযায়ী আমাদের ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। তার মানে লেটস সে যখন ধরেন এর অ্যামপ্লিটিউডটা বেশি, মেসেজটা যখন এদিকে বেশি, তখন ফ্রিকোয়েন্সিটা হাইলি চেঞ্জ হবে, খুব দ্রুত চেঞ্জ হবে। তাহলে মনে করেন এটা যদি অ্যামপ্লিটিউড লেভেল চিন্তা করেন, অ্যামপ্লিটিউড কিন্তু চেঞ্জ হবে না ক্যারিয়ারের। অ্যামপ্লিটিউড ফিক্স রাখার জন্য আগে একটা লাইন আমি মনে মনে এঁকে নিই, ক্যারিয়ারটা আমার এর ভেতরে থাকবে। ঠিক আছে, এর ভেতরে যখন মেসেজের অ্যামপ্লিটিউড বেশি, তখন অনেক হাই ফ্রিকোয়েন্সি, অনেক হাই ফ্রিকোয়েন্সি হলে মনে করেন এরকম। হ্যাঁ, তারপর মেসেজের অ্যামপ্লিটিউড কমতেছে আস্তে আস্তে, তো কমতে থাকলে তখন ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমবে, তো ফ্রিকোয়েন্সি কমলে কি হবে, ওয়েভফর্মটা স্প্রেড করবে। তো এখানে স্প্রেড করতেছে ধরেন, আবার যখন মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড বাড়তেছে, তখন আবার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হাই হয়ে যাবে, তখন আবার ডেন্সলি আঁকা একটু কঠিন। ঠিক আছে, আবার ধরেন এটা আস্তে আস্তে স্প্রেড করবে, হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি এরকম। ঠিক আছে, আই গেস একটু ফিল করতে পারতেছেন আর কি। হ্যাঁ, এটা পুরোপুরি অ্যাকিউরেটলি আঁকা একটু কঠিন, এটা মূলত সিমুলেট করলে ভালো বোঝা যায়, বোঝার জন্য আর কি জাস্ট। তারপরে আবার যখন হাই, তখন আবার ডেন্সিটি। ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি এভাবে করে করে অসিলেট করতে থাকবে। আচ্ছা, অ্যামপ্লিটিউড কিন্তু চেঞ্জ হয়নি, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কিন্তু ফিক্স আছে। ঠিক আছে, এই পুরো পার্টটা সবুজ কালার করে দিচ্ছি আমি। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কিন্তু চেঞ্জ হয় নাই, সেটা আর একটু শ্রিঙ্ক করে দিতে পারি। অ্যামপ্লিটিউডটা ফিক্স আছে, চেঞ্জ হয়েছে তার ফ্রিকোয়েন্সিটা, যে যখন আমার মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড হাই, তখন এদিকে হাই ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, যখন অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে কমতেছে, তখন তার ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমতেছে। যখন মানে অ্যামপ্লিটিউড অনেক কম, তখন ফ্রিকোয়েন্সি অনেক কম। ফ্রিকোয়েন্সি কম হওয়ার অর্থ কি, এটা স্প্রেড করবে, তাই না, আস্তে আস্তে চেঞ্জ হবে। আবার যখন অ্যামপ্লিটিউড হাই হচ্ছে,
তখন আবার ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে ডেন্স হওয়া শুরু করেছে, ফ্রিকোয়েন্সি বাড়া শুরু করেছে। তারপর আবার যখন অ্যামপ্লিটিউড কমতেছে এটা আস্তে আস্তে স্প্রেড করা শুরু করছে। ঠিক আছে, এটা হচ্ছে এফএম সিগন্যাল। আর যদি পিএম সিগন্যালের কথা চিন্তা করি, তো খেয়াল করেন অ্যামপ্লিটিউড কিন্তু আমি আগে ফিক্স রেখেছিলাম, তাই না? কারণ অ্যামপ্লিটিউডে আমরা হাত দিব না এখন, কারণ ফ্রিকোয়েন্সি মডুলেশন তো বা ফেজ মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন তো না। তাই ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, ফিক্স ফিক্স অ্যামপ্লিটিউড থাকবে, ক্যারিয়ার অ্যামপ্লিটিউড কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, এবার আরেকটা যেটা ফেজ মডুলেশন যদি আঁকানো ট্রাই করি, এটা আঁকানো আরো একটু কঠিন বা এটা ফিল করাও একটু কঠিন, কারণ ফেজটা তো আমরা সাধারণত চোখে ভিজুয়ালাইজ করতে পারি। আমরা আসলে টাইম ডোমেইন সিগন্যালের অ্যামপ্লিটিউডই ভিজুয়ালাইজ করতে পারি সবচেয়ে ভালো, তা বাদে অন্য জিনিসপত্র ভিজুয়ালাইজ আসলে অতটা সহজে করা যায় না। তো এইখানেও যেটা হবে যে মনে করেন যখন সিগন্যালটা ধরেন রাইজ করতেছে, মানে এটা অনেকটা সেম টাইপেরই হবে আসলে, হ্যাঁ। যে আমাদের মেসেজ সিগন্যালটা মনে করেন যখন হাই অ্যামপ্লিটিউড দিচ্ছে, মেসেজ সিগন্যাল যখন হাই অ্যামপ্লিটিউড দিচ্ছে, তখন মেসেজ সিগন্যাল অনুযায়ী আমাদের ফেজটাতে এইভাবে করে পরিবর্তন হবে। এই যে একটা কনস্ট্যান্ট যে গুণ হবে, গুণ হয়ে মেসেজ সিগন্যালের সাথে গুণ হচ্ছে, তাই না? এইভাবে করে তাহলে মেসেজ সিগন্যাল যত পরিবর্তন হবে আমাদের এই কজটার এই ফেজটাও বা অ্যাঙ্গেলটাও তত পরিবর্তন হতে থাকবে, তাই না? মেসেজ সিগন্যালের সাথে সাথে আমাদের এই ফেজ মডুলেটেড সিগন্যালের যে কজটা আছে, সেই কজের অ্যাঙ্গেলটাও পরিবর্তন হতে থাকে, যেটাই আসলে আমাদের অ্যাঙ্গেল মডুলেশন। তো এইটাও দেখতে অনেকটা অনেকটা সেম টাইপেরই হবে, হ্যাঁ। যদি আমি আঁকানো ট্রাই করি, যে ধরেন যখন মেসেজ সিগন্যালটা ফল করতেছে দেখছে, তখন আমরা হয়তো লো ফ্রিকোয়েন্সি পাবো বা তখন হাই ফ্রিকোয়েন্সি পাবো। ওই অ্যাঙ্গেলটা কিভাবে পরিবর্তন হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, মানে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করা ছাড়া এটা আসলে আঁকা একটুখানি কঠিন। ফার্স্ট অফ অল যেটা, যে আমাদের অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকবে, অ্যামপ্লিটিউডে আমরা হাত দিব না। অ্যামপ্লিটিউড যেমন আছে থাকুক। তো মনে করেন যে যখন হয়তো জিরো ক্রসিং এর কাছাকাছি থাকবে, তো জিরো ক্রসিং এর কাছাকাছি থাকলে তখন আমাদের অ্যাঙ্গেলটা বড় আসবে, আর অন্য সময় অ্যাঙ্গেলটা ছোট। কাজেই ধরেন তখন এইভাবে করে অসিলেট করা হচ্ছে, যে প্রথমে হয়তো আমাদের হোয়াইট স্প্রেড থাকলো, যখন আমরা জিরো ক্রসিং এর কাছাকাছি তখন আমাদের খুব দ্রুত ফেজটা চেঞ্জ হচ্ছে। তারপর আবার হোয়াইট স্প্রেড থাকলো, আবার যখন জিরো ক্রসিং এর কাছাকাছি এসছি আবার খুব ডেন্সলি চেঞ্জ হচ্ছে। আবার যখন আবার হোয়াইট স্প্রেড থাকলো, জিরো ক্রসিং এর কাছাকাছি আসলে ডেন্সলি স্প্রেড। হ্যাঁ, ফেজটা আসলে ওভাবে ঠিক চোখে ভিজুয়ালাইজ করা যায় না, এটা একটা সমস্যা। ফেজ বা অ্যাঙ্গেলটাকে চোখে ভিজুয়ালাইজ করা একটু কঠিন। তো আমরা এই জন্য একটা অ্যাজাম্পশন করে নিতে পারি যে কোথায় আমরা ডেন্সিটি দিব, আর সরি কোথায় আমরা হোয়াইট স্প্রেড করে দিব, ওটা আগে থেকে চিন্তা করে নিতে পারি আর কি, হ্যাঁ। তো এরকম আসবে, তারপর আবার ধরেন হোয়াইট স্প্রেড হবে। মূলত তাহলে যেটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেল গুলো পরিবর্তন হবে আর কি, এই জন্য কোথাও এটাকে একটু চাপ দিয়ে দিতে পারি আমি। এটা হচ্ছে আমাদের ধরেন পিএম সিগন্যাল। এই তো এই হচ্ছে মোটামুটি আমাদের যা যা সিগন্যাল ছিল, মেসেজ, ক্যারিয়ার আর দুইটা মডুলেটেড সিগন্যাল, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেশন কিভাবে আমরা রাখতে পারি, একটা আইডিয়া। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা যেটাতে মুভ করতে চাই, আহ সেইটা হচ্ছে যে মনে করেন মেসেজ সিগন্যালটাকে আমরা সাইন ওয়েভ ধরলে তো একটু কষ্ট হচ্ছে, তাই না? ধরেন মেসেজ সিগন্যালটাকে সাইন ওয়েভ না ধরে আহ আমরা ধরতে পারি, একটা নর্মাল নর্মাল সিগন্যাল ধরতে পারি। আপনাদের স্লাইডে এটা আছে, এটা ধরলে একটু একটু হইলেও চিন্তা করতে সুবিধা হয়। ধরেন মেসেজ সিগন্যালটা এখন সহজ, এই পুরো জিনিসটা আমি কপি করে নিচ্ছি এই পর্যন্ত। মেসেজ সিগন্যাল একটা সাইন ওয়েভ হইলে একটু চিন্তা করা কঠিন যে অন্যগুলো কেমন হবে। মেসেজ সিগন্যাল সাইন ওয়েভ না ধরে ধরেন আমরা অন্য কিছু ধরি, তাইলে আরো বুঝতে সুবিধা হবে একটুখানি।
ধরেন ক্যারিয়ারটা যেমন আছে তেমন, এফএমটাকে ডিলিট করে দিচ্ছি, পিএমটাকে ডিলিট করে দিচ্ছি, মেসেজ সিগন্যালটাকেও ধরেন ডিলিট করে দিচ্ছি, সহ ডিলিট করে দিচ্ছি আমি। আচ্ছা, তো তাহলে যেটা এখন বলতে চাচ্ছি, সহজ একটা আমরা কথার কথা মেসেজ সিগন্যাল চিন্তা করি। হ্যাঁ, সাইন ওয়েভ তো আঁকানো একটু কঠিন, ধরেন মেসেজ সিগন্যাল দেখতে এখন এই টাইপের। ধরেন একটা পোর্শন জিরো, আচ্ছা নেগেটিভ সাইডেও যদি একটু আমি আঁকাতে চাই, বা এই অ্যাক্সেসটাকে আমি একটু সরিয়ে আনি, ঠিক আছে, অ্যাক্সেসটাকে একটু শিফট করে নিলাম। ধরেন আমাদের মেসেজ সিগন্যালটা দেখতে হচ্ছে এখন এই টাইপের, যে টাইম সমান জিরোর আগ পর্যন্ত জিরো, এটা যদি আমাদের জিরো টাইম হয়, তো জিরোর আগ পর্যন্ত জিরো, তারপরে এসে সেটা কন্টিনিউয়াসলি বাড়তেছে আস্তে আস্তে, মানে ফিক্স দুইটা ভ্যালুই আর কি চিন্তা করলাম, এরকম একটা, আর ধরেন এখান থেকে বাড়তেছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, এটাই আমাদের এমটি, এখনকার নতুন এমটি, এটা হলে এটা আমাদের আঁকতে সুবিধা হবে। আচ্ছা, কিরকম সুবিধা হবে, যেমন ধরেন প্রথমত আমরা একটু চিন্তা করি যে এই লেফট পোর্শনটা তাহলে কি হবে, আমরা এফএম সিগন্যালটাকে আঁকতে চাচ্ছি, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটাকে আঁকতে চাচ্ছি। তো ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটাকে যদি আঁকতে চাই, এখানে আমাদের মেসেজের পার্টটা জিরো, তো মেসেজের পার্ট যদি জিরো হয় তাহলে তার ক্যারিয়ার মডুলেটেড হবে না, ক্যারিয়ার যেমন ছিল তেমনই রয়ে যাবে, তাহলে এই পার্টটাকে জাস্ট সিম্পলি আমি কপি করে ফেলি। ঠিক আছে, এই যে যতক্ষণ পর্যন্ত মেসেজ জিরো আর কি। আচ্ছা, এটা একটু হাতে আঁকাতে হবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত মেসেজ জিরো, তো মেসেজ জিরো হলে ক্যারিয়ার তো আর চেঞ্জ হবে না, তাই না, মেসেজ সিগন্যাল অনুযায়ী ক্যারিয়ারটাকে চেঞ্জ হওয়া উচিত। তো মেসেজ সিগন্যাল যেহেতু চেঞ্জ হচ্ছে না, কাজে আমাদের ক্যারিয়ার যেমন ছিল প্রিভিয়াসলি এরকম ছিল, ক্যারিয়ারটা এরকমই আছে, আনচেঞ্জড অবস্থায় আছে। ঠিক আছে, তো তারপরের জিরোর পর থেকে এইখান থেকে আমাদের এই মেসেজটা আস্তে আস্তে বাড়া শুরু হচ্ছে, মেসেজের ভ্যালুটা কন্টিনিউয়াসলি আস্তে আস্তে বাড়তেছে। তো মেসেজের ভ্যালুটা যদি বাড়তে থাকে, তাহলে এটা তো এফএম, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল, তাহলে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিও কন্টিনিউয়াসলি আস্তে 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 করে বাড়তে থাকবে, তাই না? যেটা আমি বলতে চাচ্ছি, যে যখন আমার মেসেজ সিগন্যালের ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে, তখন ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিও আস্তে আস্তে বাড়তে থাকবে। কাজেই এরকম একটা ব্যাপার হবে, যে এরকম ছিল, তারপরে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, আগে আমি যেটা করবো, অ্যাম্পলিটিউড সমান রাখার জন্য একটা দাগ দিয়ে নিব, আর অ্যাম্পলিটিউডটাকে আমরা চেঞ্জ করতে চাই না। একটু নিচে নামাতে পারি আমি এই পার্টটাকে। যেহেতু এফএম ফ্রিকোয়েন্সি মডুলেশন, অ্যাম্পলিটিউড চেঞ্জ হবে না, তাই জন্য আমি যেটা দাগ আগে দিয়ে নিচ্ছি, এর ভেতরে আমি অসিলেট করাবো। তো মেসেজের ভ্যালু যত বাড়তে থাকবে, ফ্রিকোয়েন্সির ভ্যালু তত বাড়তে থাকবে আস্তে আস্তে। মেসেজের ভ্যালু যত বাড়তে থাকবে, মেসেজ সিগন্যাল অনুযায়ী ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে এখন, তাই না? কাজেই যত মেসেজ সিগন্যালের ভ্যালু বাড়তেছে কন্টিনিউয়াসলি, তত এই সিগন্যালটা আমাদের ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সির দিকে যেতে থাকে। তার মানে হাই ফ্রিকোয়েন্সি মানে আসলে কি, হাই ফ্রিকোয়েন্সি মানে ডেন্সলি থাকতে হবে। আচ্ছা, আস্তে আস্তে এটা ডেন্স হতে থাকবে, ডেন্স। আচ্ছা, এবং ডেন্স হতে হতে এটা এক পর্যায়ে অনেক
অনেক ডেন্স হয়ে যাবে। কারণ এখানে প্রায় হিজিবিজি হিজিবিজি মনে হয়, কারণ এটার ভ্যালু যে কন্টিনিউয়াসলি বাড়তেছে। কাজে মেসেজ সিগন্যাল যত বাড়তেছে ভ্যালু, আমাদের ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিও তত আস্তে আস্তে বাড়তেছে। কাজে এই ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়ার অর্থ এটা তত আরো ডেন্স হতে থাকবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে যদি আমরা আঁকানো ট্রাই করি, আর তাহলে এটা আমাদের এফএম সিগন্যাল। আর যদি পিএম সিগন্যালটার কথা চিন্তা করি, পিএম সিগন্যালটার ক্ষেত্রেও মোটামুটি আমাদের সেম ঘটনাই ঘটবে। একটু খেয়াল করে দেখেন, এখানে একটা ব্যাপার একটু বোঝার আছে। আমাদের পিএম সিগন্যালের এই ফেজটাতে যদি একটু দেখি, তো এমটিটা এখানে কেমন একটা কনস্ট্যান্ট লাইন, তাই না? এমপিটা কিন্তু এখানে আমাদের একটা স্লোপ আছে আর কি। মানে এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, এটার স্লোপ আসলে কত? ধরেন এটা একটা স্লোপ আছে, ধরুন এটা স্লোপ আমরা যদি 1 চিন্তা করি বা যাই চিন্তা করি, স্লোপ বলতে ঢাল আর কি, আমরা যাকে বাংলায় বলতাম। তো এটার একটা স্লোপ আছে, তাই না? এটা একটা স্ট্রেট লাইন, যেহেতু এটা আমরা এমটিটাকে এরকম আকারে লিখতে পারি, এমটি ইকুয়ালস, আমরা যদি স্লোপটাকে কি দিয়ে লিখি, ধরেন আমরা স্লোপটাকে সাধারণত y ইকুয়াল mx এরকম আকারে লিখতাম। mx প্লাস c যদি একটা স্ট্রেট লাইন হয়, তার mটা ছিল স্লোপ। তো একটা স্ট্রেট লাইন যদি অরিজিন দিয়ে পাস করে, তার ইকুয়েশন ছিল y ইকুয়ালস mx। তো এখানে তাহলে আমাদের mt ইকুয়েশনটা হবে হচ্ছে সর্ট অফ একটা স্লোপের ভ্যালু, ধরেন c যদি দেই, একটা কনস্ট্যান্ট স্লোপের ভ্যালু টাইমস t, ct, এই টাইপের একটা ইকুয়েশন আসবে, তাই না? এই এই যে স্ট্রেট লাইনটা, এটা যেহেতু একটা অরিজিন দিয়ে পাস করতেছে এমন একটা স্ট্রেট লাইন, তো অরিজিন দিয়ে পাস করে এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ছিল y ইকুয়ালস mx। তো y ইকুয়াল mx যদি হয়, তাহলে এই এমটিটাই তো আমাদের এখানে y, এইটা ইকুয়ালস হচ্ছে x টা তো আমাদের এই t, টাইমটাই তো আমাদের এখনকার x। এটা হচ্ছে তাহলে এই স্ট্রেট লাইনের স্লোপ আর কি। তো মনে করলাম স্লোপ যদি 1 হয় কথার কথা, তাহলে এই স্ট্রেট লাইনটা হবে হচ্ছে y ইকুয়াল এই mt ইকুয়ালস t, যদি স্লোপ আমরা 1 চিন্তা করি। হ্যাঁ, যদি স্লোপকে আমরা 1 চিন্তা করি, ঢাল যদি 1 চিন্তা করি, তাহলে এই এমটির ইকুয়েশন হবে আসলে সিম্পলি টি, এটা অরিজিন দিয়ে পাস করতেছে এরকম স্ট্রেট লাইন। তাহলে এমটির ভ্যালুটা, এই টিটাকে যদি আমি এখানে বসিয়ে দিই, এই যে ফেজ মডুলেটেড সিগন্যাল এখানে যদি বসিয়ে দিই, এমটির ভ্যালুটাকে টি যদি বসিয়ে দিই, তাহলে কেমন হবে একটু দেখেন তো। আমাদের মডুলেটেড সিগন্যালটা হবে হচ্ছে তাহলে এসি কজ 2 পাই এফসি টি প্লাস কেপি ইন্টু টি। এমপিটাকে আমরা আপাতত এখানে টি ধরতেছি, এরকম সুন্দর একটা মেসেজ সিগন্যাল আর কি চিন্তা করতেছি। তো তাহলে এটা আঁকালে কেমন হবে যদি একটু বোঝার ট্রাই করি। এই জিনিসটাকে যদি আঁকাতে চাই, আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না, এসি ইন্টু কজ, টিটা আমরা কমন নিয়ে নিতে পারি, টি কমন নিয়ে এখানে থাকবে 2 পাই এফসি প্লাস কেপি ইন্টু টি, তাই না? তার মানে আলটিমেটলি যেটা হবে, যে ফ্রিকোয়েন্সিটা ছিল সেই ফ্রিকোয়েন্সিটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। আমাদের যে কল ওয়েভের প্রিভিয়াস যে ফ্রিকোয়েন্সি ছিল, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা ছিল, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এই পুরো জিনিসটাকে আমরা চাইলে নতুন ওমেগার মতন চিন্তা করতে পারি, আমাদের ওমেগা সির মতন যদি চিন্তা করতে চাই। হ্যাঁ, কারণ ওমেগা সি 1 বা কিছু নতুন ওমেগার মতন কাজ করবে, এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, এসি কজ ওমেগা সি 1 টি চেঞ্জড ওমেগা, তাই না? তার মানে জাস্ট মোদ্দা কথা আমি যেটা বলতে চাচ্ছি, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে এবং ওই অনুযায়ী আমাদের কস্টটা তখন ভ্যারি করতে থাকবে। তো তাহলে যদি সেইটা আমরা চিন্তা করি, তাহলে যতক্ষণ পর্যন্ত মেসেজ জিরো ছিল ততক্ষণ পর্যন্ত এইটা আনচেঞ্জ অবস্থায় ছিল। কারণ জিরো মেসেজ সিগন্যাল মানে কি, সে তো আসলে মডুলেট করবে না ক্যারিয়ারকে, তাহলে এটা আনচেঞ্জ অবস্থায় থাকলো। আর যখন কিনা আমাদের কনস্ট্যান্ট মেসেজ সিগন্যালের ভ্যালু, অ্যামপ্লিটিউডটা ঠিক রাখবো, অ্যামপ্লিটিউডটাকে পরিবর্তন করতে চাই না। যখন আমাদের মেসেজ সিগন্যাল ভ্যালু যে এমটি ইকুয়ালস টি এরকম টাইপের, তো এমটি ইকুয়ালস টি হলে আমরা তো দেখলাম জাস্ট তার অ্যামপ্লিটিউড এই সরি তার এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে, ওমেগা সিটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে তখন ওটাকে আমরা অন্য একটা কজ ওয়েভ আকারে চিন্তা করতে পারি, ধরেন তার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে, এবং ওটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ওটা কিন্তু আর চেঞ্জ হবে না।
ধরেন আর একটু স্প্রেড করলো আমরা এরকম, এবং এটা কিন্তু কনস্ট্যান্ট এরকমই থাকে। এটা কিন্তু আর শ্রিঙ্ক করবে না বা কোনো কিছু হবে না। ফিক্স কেন থাকতেছে? ফিক্স থাকার কারণ বললাম যে জাস্ট আমাদের ওমেগাটা চেঞ্জ হয়ে গেছে, নতুন একটা ওমেগা আমরা পাচ্ছি, নতুন একটা ফ্রিকোয়েন্সি পাচ্ছি। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেবল জাস্ট ফর এই টাইপের মেসেজ সিগন্যাল। এই মেসেজ সিগন্যালটার জন্য চিন্তা করতে সুবিধা, তাই জন্য আমরা এইভাবে একে দেখাই। ঠিক আছে, মেসেজ সিগন্যাল যে কোনো রকমই হতে পারে। যেমন সাইন ওয়েভ হলে কেমন হতে পারে সেটা আমরা দেখলাম। সাইন ওয়েভ হলে শ্রিঙ্ক করবে, স্প্রেড করবে, শ্রিঙ্ক করবে, স্প্রেড করবে, এরকমই হবে। ঠিক আছে, এই টাইপের মেসেজের জন্য এরকম আসে। আচ্ছা, তো এরকম টাইম ডোমেনে কেমন হতে পারে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম। এইবার হচ্ছে আমরা টাইম ডোমেন যেহেতু বুঝলাম, আহ আমরা কিছু প্রপার্টি পড়বো। আমাদের যেই সিগন্যাল গুলো, এই যে অ্যামপ্লিটিউড মডুলেটেড, সরি অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল গুলো যে দেখলাম, এফএম যে দেখলাম বা হচ্ছে পিএম যে দেখলাম, এদের কিছু প্রপার্টি বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়বো। তো প্রপার্টি বলতে যে মডুলেটেড সিগন্যাল গুলো কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক আছে আর কি। ঠিক আছে, ওগুলোকে আমরা প্রপার্টি বলতেছি। তো যদি প্রপার্টি গুলোকে বলতে চাই, আচ্ছা আমি আরেকটু টাইম নিচ্ছি, তারপর আপনাদের কুইজের ব্যাপারে ডিসকাস করি। হ্যাঁ, অতদিন আমি এক্সট্রিমলি সরি, আমি নিজেও একটু আসলে গোলমালের ভিতর পড়ে গেছিলাম। সরি আপনাদের, আমি মেসেজ দিব ক্লাসরুমে, পোস্টও করতে পারি নাই বা আগেও জানাতে পারি নাই আর কি। আচ্ছা, তো প্রপার্টিজ অফ অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল, এটা একটু স্টার্ট করি, তারপর আজকে এখানে শেষ করে দিব। তো প্রথম যে প্রপার্টি পড়বো, মানে আমাদের যে অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল গুলো আছে, তার কিছু কিছু ভালো ভালো বৈশিষ্ট্য আছে। যেই বৈশিষ্ট্য ভালো বা কিছু ভালো বৈশিষ্ট্য বা কিছু অসুবিধাজনক হতে পারে, অধিকাংশই আমাদের জন্য কনভেনিয়েন্ট টাইপের বৈশিষ্ট্য। হ্যাঁ, কনভেনিয়েন্ট বলতে বোঝাতে চাচ্ছি অ্যামপ্লিটিউড মডুলেশনের চাইতে আসলে অ্যাঙ্গেল মডুলেশন ভালো কম্পারেটিভলি। নয়েজ ইমিউনিটি, আচ্ছা এই কথাটা আগে বলা হয়নি, একটু বলে নিই। সেটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন আসলে অ্যামপ্লিটিউড মডুলেশনের চাইতে বেটার পারফর্ম করে নয়েজের ক্ষেত্রে। তার কারণ নয়েজ হচ্ছে অ্যামপ্লিটিউডকে খুব সহজে চেঞ্জ করতে পারে। নয়েজ বা ইন্টারফেরেন্স সম্পর্কে তো আমরা আগে পড়েছি। নয়েজ বা ইন্টারফেরেন্স একটা সিগন্যালের অ্যামপ্লিটিউডকে খুব দ্রুত চেঞ্জ করতে পারে। ধরেন নয়েজের কথা যদি বলি বা ইন্টারফেরেন্সের কথা যদি বলি, এরা আসলে একটা সিগন্যালের অ্যামপ্লিটিউডকে ধরে ফেলতে পারে খুব সহজে, বা চেঞ্জ করে ফেলতে পারে। অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করা সোজা। হ্যাঁ, কিন্তু যদি আমরা অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, মানে ধরেন একটা ক্যারিয়ার তো এইটা এসি কজ ওমেগা সিটি, তো তার এই যে অ্যামপ্লিটিউডটাকে খুব সহজে পরিবর্তন করে ফেলা যায়। নয়েজি ইন্টারফারেন্স অ্যামপ্লিটিউডটাকে ধাক্কাধাক্কি করতে পারে সহজে, কিন্তু অ্যাঙ্গেলটাকে না অত সহজে ধাক্কাধাক্কি করতে পারে না, এটাকে অত সহজে চেঞ্জ করা যায় না। এই পার্টটাই তো আমাদের অ্যাঙ্গেলটা, এই এসি এই ওমেগা সিটি পার্টটা, এটাই তো আমাদের অ্যাঙ্গেলটা, তাই না? এই জিনিসটাকে নয়েজ ইন্টারফারেন্স অতটা ভালো ভাবে ধরতে পারে না, অতটা ভালোভাবে ধরতে পারে না, মানে আর কি অতটা চেঞ্জ করতে পারে না। কাজে অ্যাঙ্গেলটা আসলে যদি আমরা বলতে চাই, অ্যাঙ্গেল মডুলেশন এটা আসলে বেটার পারফর্মিং নয়েজ ইন্টারফারেন্সের পার্সপেক্টিভ থেকে। নয়েজ ইন্টারফারেন্স ক্যান নট ইম্প্যাক্ট অন অ্যাঙ্গেল ইজিলি। হ্যাঁ, এটাকে পরিবর্তন করতে পারে না। তো পরিবর্তন না করতে পারলে তো সেটা আমাদের জন্য ভালো। আমরা আসলে ওরকমই তো চাই যে নয়েজ ইন্টারফারেন্স যাতে ইফেক্ট না ফেলতে পারে। কাজে এই পার্সপেক্টিভে এটা এটা একটা খুব ভালো জিনিস অ্যাঙ্গেল মডুলেশন। আমরা যখন অ্যাঙ্গেল মডুলেশন করি, এটা আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের চাইতে ভালো কাজ করে। আচ্ছা, তো এখন প্রপার্টি গুলো বলি, এটা প্রপার্টি না কিন্তু এটা একটা খুব ভালো ব্যাপার আর কি। অ্যাঙ্গেল মডুলেশনের জন্য এটা একটা খুব ভালো ব্যাপার আমাদের, বেশ বেশ কনভিনিয়েন্ট আমাদের জন্য। আচ্ছা, এক নাম্বার যে প্রপার্টি যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ারটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, ট্রান্সমিটেড পাওয়ার যদি আমি বলতে চাই,
কেন কনস্ট্যান্ট থাকে এটাও খুব সহজে বোঝা যায়। ট্রান্সমিটের যে পাওয়ারটা এটা সব সময়ের জন্য কনস্ট্যান্ট ফিক্স থাকে। এটা খুব সহজে ব্যাখ্যা করা যায়। ধরেন কিরকম, আমরা যে পাওয়ার ক্যালকুলেট করতাম, আপনারা মিডে ক্যালকুলেট করেছেন পাওয়ার, পিসি ক্যারিয়ার পাওয়ার বা মেসেজ পাওয়ার, ওখান থেকে সাইডব্যান্ড পাওয়ার ক্যালকুলেট করেছেন। পাওয়ার ক্যালকুলেট করতে হলে পাওয়ারের নর্মাল ইকুয়েশন ছিল কি, পি ছিল হচ্ছে এম স্কোয়ার বাই টু, যদি বলতে চাই অ্যামপ্লিটিউড স্কোয়ার বাই টু। তো এখন তো এখানে আমাদের ক্যারিয়ার, যেটা ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা আমরা চেঞ্জ করতেছি না, তাই না? এফএম যে মডুলেটেড সিগন্যাল, ধরেন এই ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড যদি এসি হয়ে থাকে, এটা যদি এসি হয়ে থাকে, এখানে সবখানে এসিতেই কনস্ট্যান্ট, এসি কিন্তু কখনো পরিবর্তন হয়নি। এই জন্যই যখনই আমি মডুলেটেড সিগন্যাল গুলো এঁকেছি, এখানে প্রথমে একটা ফ্ল্যাট লাইন আগে এঁকে নিয়েছি, এগুলো সব কিন্তু এসি তেই ফিক্স আছে। কারণ এটা তো আর অ্যামপ্লিটিউড মডুলেশন না, কাজে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড আমরা কেন পরিবর্তন করবো, তাই না? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড তো আমরা পরিবর্তন করব না এখানে। তো অ্যামপ্লিটিউড যেহেতু কনস্ট্যান্ট আছে, কাজেই আমাদের যেই ট্রান্সমিটেড পাওয়ারটা সেটাও আসলে কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, পাওয়ার ডিপেন্ডস অন অ্যামপ্লিটিউড। কাজে অ্যামপ্লিটিউড যদি কনস্ট্যান্ট হয় তাহলে পাওয়ারটাও আসলে কনস্ট্যান্ট, এবং এইটাই আসলে এখানে হয়। ঠিক আছে, আমাদের এই অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে যেহেতু অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট থাকে, কাজে আমাদের পাওয়ারটাও কনস্ট্যান্ট থাকে। তো আমরা ওইটাকে অ্যাভারেজ পাওয়ার হিসেবে যদি বলতে চাই, যে আমাদের ট্রান্সমিটেড পাওয়ার, অ্যাভারেজ ট্রান্সমিটেড পাওয়ার ধরেন পিটি অ্যাভারেজ, অ্যাভারেজ ট্রান্সমিটেড পাওয়ারটা, এটাকে আমরা লিখতে পারি এসি স্কোয়ার বাই টু, এসি স্কোয়ার বাই টু, এবং এটা ফিক্স, কারণ ক্যারিয়ার অ্যামপ্লিটিউড যেহেতু পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এটা একটা ভালো ব্যাপার যে আমাদের পাওয়ারটা কনস্ট্যান্ট থাকে। আরেকটা প্রপার্টি সম্পর্কে একটু বলতেছি, বলে তারপরে আজকে আজকে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ। সেটা হচ্ছে নন লিনিয়ারিটি। আচ্ছা, লিনিয়ারিটির সাথে আপনারা আই গেস পরিচিত। একটা জিনিস লিনিয়ার কখন হয়, সিগন্যালস এন্ড সিস্টেম কোর্স আপনার লিনিয়ারিটি নিয়ে পড়েছে। ওই যে আমরা ইয়ে নিয়ে কথা বলতাম না, এলটিআই সিস্টেম, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, এই টাইপের কথাবার্তা আমরা বলতাম অনেক, তাই না? লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, এটা আমরা বলতাম অনেক। তো লিনিয়ার কখন হয়, লিনিয়ার হতে হলে দুইটা প্রপার্টি আসলে মেনটেন করতে হয়। এই এখানে হয়তো আপনারা পড়েছেন, লিনিয়ার অ্যালজেব্রা কোর্সে আপনারা পড়েছেন, লিনিয়ারিটি হতে হলে দুইটা দুইটা প্রপার্টি ফলো করতে হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা বলতেছি, আমাদের এখানে অ্যাঙ্গেল মডুলেশনটা নন লিনিয়ার, এটা হচ্ছে একটা নন লিনিয়ার প্রসেস, লিনিয়ার না। তো নন লিনিয়ার প্রসেস হলে একটু সমস্যা, এটা আসলে আহ, খুব একটা ভালো ব্যাপার না। লিনিয়ার জিনিসপত্র আমরা সাধারণত পছন্দ করি, নন লিনিয়ার জিনিসপত্র আমরা সাধারণত পছন্দ করি না। তো নন লিনিয়ার প্রসেস কিরকম, লিনিয়ারিটি প্রুফ করতে হলে এমন হতো যে, মনে করেন আমাদের ব্লক ডায়াগ্রামটা কেমন ছিল, এটা আমাদের ছিল ধরেন অ্যাঙ্গেল মডুলেটর, আমি কপি করে নিই না আঁকাই আর, আমরা সিম্পলিফাইড ব্লক ডায়াগ্রাম তো দেখেছিলাম এইটা, তাই না? এই দুইটা লাইন একটু কপি করে নিই। এটা এটা আমাকে আর একটু সময় দিন, এটা শেষ করে আমি আজকে ছেড়ে দিচ্ছি। আহ এটা ছিল আমাদের ধরেন অ্যাঙ্গেল মডুলেশন, একদম সহজ ব্লক ডায়াগ্রাম বলছে। তার মানে আমি যদি একটা মেসেজ সিগন্যাল দেই, একটা মেসেজ সিগন্যাল যদি আমি ইনপুট দেই অ্যাঙ্গেল মডুলেটর ব্লকে, তাহলে আমরা এসটিটা পাই। তো আমরা ধরেন এরকম দুইটা মেসেজ সিগন্যাল দিচ্ছি, হ্যাঁ, মনে করেন M1T দিচ্ছি, আর আবার আরেকটা দিচ্ছে যেটা M2T, দিয়ে M1T দিয়ে ধরেন আমরা S1T পেলাম, আর M2T দিয়ে ধরেন আমরা S2T পেলাম। এই দিলাম একবার, আর আরেকবার ধরেন এই দিলাম।
দিয়ে এই M1 M2 দুইটাকে যোগ করে যদি আমি তারপরে একবারে দিই কথার কথা, তাহলে যদি আমি S1 প্লাস S2 পাই তাহলে আমরা বলি জিনিসটা লিনিয়ার। হ্যাঁ, এরকম দিলাম। আর আরেকবার মনে করেন যে আমি যে মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে দুইটা মেসেজ সিগন্যালকে যোগ করে দিচ্ছি। লিনিয়ারিটি প্রপার্টি হোল্ড করতে হলে এই যোগের প্রপার্টিটাও কাজ করতে হবে। এবার M1 দিলাম, আরেকবার ধরেন M2 দিলাম, M1 দিলাম, আরেকবার M2 দিয়ে S2 পেলাম। হ্যাঁ, এখন তৃতীয়বারে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে M1 প্লাস M2 দুইটাকে একসাথে যোগ করে দিচ্ছি। M1 টাও দিচ্ছি, সেই সাথে সাথে M2 টাও দিচ্ছি। তো এখন এইখানে কি পাবো সেটাই হচ্ছে গিয়ে কথা। এইখানে ধরেন আমরা দুইটার যোগফল কি পাবো কিনা এটাই হচ্ছে প্রশ্ন। যদি দুইটা যোগফল পাই তাহলে আমাদের সিস্টেমটাকে আমরা লিনিয়ার বলবো। এটা দিচ্ছি ইনপুট আকারে, আউটপুটে মনে করেন আমরা কিছু একটা পেলাম, আউটপুটে মনে করেন এসটি পেলাম। তো এখন এই এসটিটা যদি এরকম হয় যে ইফ এসটি ইকুয়ালস টু S1T প্লাস S2T, তখন আমরা জিনিসটাকে বলবো হচ্ছে লিনিয়ার। ঠিক আছে, আর যদি নট ইকুয়ালস হয় তখন আমরা সিস্টেমটাকে বলবো হচ্ছে নন লিনিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একটা। লিনিয়ার হতে হলে এই এই প্রপার্টি হোল্ড করবে। আর যদি নন লিনিয়ার পেতে মানে সিস্টেম যদি নন লিনিয়ার হয় তখন হচ্ছে জিনিসটা নট ইকুয়ালস হবে সিম্পলি। কপি করে নিচ্ছি। এখানে নট ইকুয়ালস চলে আসবে একটা বড় সড়ো। ঠিক আছে, তো আমরা প্রুফটা আজকে দেখবো না, প্রুফটা নেক্সট দিন দেখবো না। যে মূলত যেই কাজ হবে যে আমরা দেখবো যে এখানে দুইটা ভিন্ন ভিন্ন মেসেজ সিগন্যাল দিয়ে যদি এসটিটা ক্যালকুলেট করি দেখবো যে আসলে নন লিনিয়ারই হবে, ইকুয়াল আমরা পাবো না। এসটিটা যেটা ফাইনালি পাবো সেটা S1T আর S2T কে যোগ করলে পাওয়া যাবে, দেখবো সেটা। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকতেছে। নেক্সট দিন আমরা এখান থেকে আবার কন্টিনিউ করবো, এই লিনিয়ারিটি প্রপার্টি গুলো নিয়ে আমরা ডিসকাস করবো। আচ্ছা, আপনাদের পরীক্ষার ব্যাপারে একটু ছোট্ট করে বলি। ফার্স্ট অফ অল যেটা আমি বলছিলাম, আমি সরি, আমি আসলে নিজেও কালকে স্টার্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, পোস্ট যে দিব ওরকম সুযোগ ছিল না, তো বাজে অবস্থা। তো যাই হোক, আপনারা ফ্রাইডে পরীক্ষাটা দেন, ফ্রাইডে দিনের বেলায় দেন, সন্ধ্যার পরে দরকার নেই। ঠিক আছে, যেহেতু রোজার টাইম। ফ্রাইডে 3:30টার দিকে। স্যার ফ্রাইডে সকালবেলা দিয়ে দিই। হ্যাঁ, সকালেও দিতে পারেন, সকালেও দিতে পারেন। সকালে তাহলে আহ কখন দিবেন? 11:30, 11টার পরে, 11:30 বা এরকম টাইম অসুবিধা হবে? না স্যার, এই টাইমে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ফ্রাইডে সকালবেলা দিয়ে দেন। হ্যাঁ, রাতের দিকে দরকার নাই, কারণ রাতের দিকে নামাজ থাকে বা সবারই ব্যস্ত থাকে, এখন রাতের দিকে প্রয়োজন নাই। তাহলে ফ্রাইডে 11:30, ঠিক আছে, ফ্রাইডে 11:30টার দিকে আপনাদের 40 মিনিটের মতন, আধা ঘন্টা বা 40 মিনিটের মতন পরীক্ষা, এর চেয়ে বড় না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ যারা যারা ছিলেন, থ্যাংক ইউ। আর আমি সরি, আমি আগের দিন তো মেসড আপ একটা অবস্থায় ছিলাম, আমিও পোস্ট দিতে পারি নাই আর কি, সরি এই জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ আজকে যারা যারা ছিলেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।